এবার আমি আমাদের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহাশয়কে বলার জন্য অনুরোধ করব। মন্ত্রী মশাই, আপনার কিন্তু 5 মিনিট সময়। ধন্যবাদ জানাই স্পিকার মহোদয়কে। আমার আগে যারা কথাগুলো বললেন তার মধ্যে বিরোধী পক্ষে আমাদের অরূপবাবু বললেন কথা। অরূপবাবু যেটা বলছিলেন যে ভোটার সংখ্যার তারতম্যের কথা বলেছেন, আমরা তো সেই কথাই বলছি এবং যখন বিলের উপর আলোচনা হবে তখন এই কথাটাই আপনাকে বলবো। আমরা কেন উইথড্র করেছি সেই কথাটা আপনি বললেন না। এরপরে নতুন বিল নিয়ে যখন আলোচনার সময় এ নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা এই পার্থক্য দূর করার চেষ্টা করছি যে এই যে তারতম্যটা করা হয়েছে, যে কারণে মানুষ পরিষেবা পায়নি, সেটাই আমরা ওয়ার্ড বাড়িয়ে আমরা করার চেষ্টা করেছি। কিন্তু অরূপবাবু, আপনাদের যে মূল উদ্দেশ্য ছিল সেটা বোধহয় ভালো ছিল না। ভোট হলে আপনারা মানুষের ভোটে হেরে যাবেন, তাই জন্য আপনারা ভোটই করতে দেননি। ফলে কি হয়েছে, 15 ফিনান্স কমিশনের যে বছরে যে টাকা 200 কোটি টাকা আজকে হাওড়া পাইনি, কারণ আপনারা ভোট করতে দেননি বলে, এবং উন্নয়ন ব্যাহত রয়েছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আবার ফিরতে চাইছি। স্পিকার সাহেব, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা 50 থেকে বাড়িয়ে 66 করার উদ্দেশ্যে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট 1980 এর ধারা 5 উপধারা 1 দফা কয়ের উপধারা 2 বিধানসমূহ সংশোধন করার জন্য হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধনী বিল 2026 নামে একটি বিল তৈরি করা হয়েছিল। গত 7 ফেব্রুয়ারি 2026 তারিখে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হওয়া হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধনী বিল 2026 ভারতের সংবিধানের 200 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সম্মতির জন্য মাননীয় রাজ্যপাল পশ্চিমবঙ্গের নিকট পেশ করা হয়েছিল। রাজ্যপালের সচিবালয় থেকে যে প্রযুক্তিগত রিপোর্ট মানে টেকনিক্যাল রিপোর্ট চাওয়া হয়েছিল তা বিলটিতে মাননীয় রাজ্যপালের সদয়ে সম্মতি লাভের জন্য পশ্চিমবঙ্গ সরকারের আইন দপ্তরের পক্ষ থেকে পেশ করা হয়েছিল। এই বিষয়ে মাননীয় রাজ্যপালের পর্যবেক্ষণগুলি হলো, আমি এক এক করে বলছি। 19/2/2026 তারিখে পেশ করা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধনী বিল 2026 সরকারের কাছে পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠানো যেতে পারে, যাতে তারা প্রস্তাবিত বিলটি পুনরায় খতিয়ে দেখে এবং তাদের সুবিধাজনক মনে হওয়া প্রয়োজনীয় সংশোধন সহ এটি আবার জমা দিতে পারে। মাননীয় রাজ্যপালের উপরোক্ত পর্যবেক্ষণ থেকে এটি স্পষ্ট যে মাননীয় রাজ্যপাল হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধনী বিল 2026 সম্মতি দেননি, বরং এই দপ্তর যাতে প্রস্তাবিত বিলটি পুনর্বিবেচনা করে এবং এই উপযুক্ত সংশোধন সহ পুনরায় পেশ করে সেজন্য এটি এই দপ্তরে ফেরত পাঠিয়েছেন। এখানে এটিও উল্লেখ করা প্রয়োজন যে এই দপ্তর হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা সংশোধনের একটি নতুন প্রস্তাব বিবেচনা করেছে। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা 68 নির্ধারণ করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ করানোর জন্য হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন দ্বিতীয় সংশোধনী বিল 2026 নামে একটি নতুন বিল প্রস্তুত করা হয়েছে। সুতরাং গত 7 ফেব্রুয়ারি 2026 তারিখে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হওয়া আগে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধনী বিল 2026 প্রত্যাহার করা প্রয়োজন। ধন্যবাদ স্যার। এবার আমি মাননীয় মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহাশয়কে বলবার জন্য অনুরোধ করছি। সময় আপনার 12 মিনিট।
ধন্যবাদ স্পিকার মহোদয়। আমি প্রথমেই শুরু করব আমার আগের বক্তারা যা যা বলেছেন তার কিছু কিছু বিষয় তুলে ধরে। আপনার মাধ্যমে সম্মানীয় বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালজি বলছিলেন বালি পৌরসভার কথা। 2015 সালে বালি পৌরসভাকে হাওড়ার সাথে মিলিয়ে দেওয়ার প্রস্তাব নেওয়া হয়েছিল, যা পরে আপনারা প্রত্যাহার করেন। বালি এবং হাওড়ার মার্জার এবং পরবর্তীকালে ডিমার্জারের ফলে আপনারা মাননীয় বিধায়ক মহোদয়রা যারা যে মেস সৃষ্টি করেছেন সেটা তো আলাদা করে বলার কিছু নেই। এবং আমাদের পূর্বের মন্ত্রীও এই হাউসে উপস্থিত রয়েছেন, উনি বিষয়টা সম্পূর্ণভাবে জানেন। কিন্তু আপনাদের এই যে ডিসিশন, এই যে অস্থির চিত্ত ডিসিশনের ফলে আজকে কর্মচারীদের মাইনে, পেনশন, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সবকিছু কমপ্লিট মেস এবং গন্ডগোল হয়ে গেছে, এবং এর ফল আজকে দপ্তর এবং আমাকেও ভুগতে হচ্ছে। সম্মানীয় বিধায়ক উমেশ রায়জি বলেছেন আজকে বিগত সরকারের যে দ্বিচারিতার কথা, এবং আমি সেটাকে আর রিপিট করব না। আজকে হাওড়ার যে পরিষেবা, নাগরিকরা কি পরিষেবা পাচ্ছে সেটা হাওড়ার মানুষরা ভালো বলতে পারবে। হাওড়া মানে আজকে দাঁড়িয়েছে রাস্তায় জঞ্জালের পাহাড়, জল পাচ্ছে না, জল জমা। তারপরে নওশাদ সিদ্দিকী সম্মানীয় বিধায়ক, তিনি জিজ্ঞেস করেছেন হাওড়ায় নির্বাচন কবে হবে। আপনার মাধ্যমে আমাদের সম্মানীয় বিধায়ককে বলতে চাই, নির্বাচন কবে হবে এই সিদ্ধান্তটা আমাদের পার্টি অফিসে বসে ঠিক হবে না, যেরকম আগের সরকার করত। রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকারের সাথে পরামর্শ করে হাওড়া কর্পোরেশনের ভোটের দিন আমরা ঠিক করব। তবে একটা কথা মাননীয় বিধায়ককে বলতে চাই যে হাওড়ার মানুষ অন্তত আগের সরকারের যে দল তাকে ভোট দেবে না, তারা যা ভুক্তভোগী হয়েছে। আজকে হাওড়া কলকাতার পাশেই হাওড়া, এবং কলকাতা আমাদের রাজ্যের ক্যাপিটাল, রাজধানী, এবং তার পাশে নদীর ওপারেই হাওড়া। তারও কিন্তু ডেভেলপমেন্ট হওয়ার অনেক সুযোগ ছিল, এবং বিগত সরকার তার সুযোগও পেয়েছিলেন, সময়ও পেয়েছিলেন। কিন্তু আজকে আমি একটু অবাকই হয়ে যাচ্ছি যে আমাদের যারা সম্মানীয় বিধায়ক বিরোধী চেয়ারে বসে আছেন তারা এই ওয়ার্ড ভাঙা নিয়ে প্রশ্নটা করছেন কি করে। আজকে হাওড়ার কি অবস্থা আপনারা কি জানেন না? আজকে হাওড়া মানেই হচ্ছে সব থেকে প্রধান প্রবলেম হচ্ছে কলকাতার সাথে সাথে জল জমা, এবং যে জলটা জমছে সামান্য একটু বৃষ্টি হলে হাঁটু সমান জল হয়ে যাচ্ছে। আমরা 2.5-3 মাস হলো সরকারে এসেছি, আমাদের পক্ষে তো আমরা তো এখনো 15 বছর সময় পাইনি আপনাদের মতো। সময়টা যদি পেতাম তাহলে পাইপগুলো চেঞ্জ করতাম, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা মোটর দিয়ে সেই জল বের করার চেষ্টা করছি। আমি আগেও বলেছি, কারণ হাতে 3 মাসের মধ্যে পাইপ চেঞ্জ করা সম্ভব নয়। আজকে 2-3 দিন ধরে ওই জলটা দাঁড়িয়ে রয়েছে, বেরোচ্ছে না। জল দাঁড়িয়ে থাকার কারণে আজকে এই ধরনের কমপ্লেন আমাদের কাছে আসছে, অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না, হাঁটু অব্দি কোমর অব্দি জল, মানুষ অসুস্থ হয়ে গেলে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না, পেশেন্ট বাড়ির লোকজন নাজেহাল হয়ে যাচ্ছে। আজকে নালী যদি পরিষ্কার করতে বলছি, নালী থেকে শুধু প্লাস্টিক বেরোচ্ছে। আপনারা তো এই বিষয়গুলো দেখতে পারতেন, আগের সরকারও তো দেখতে পারতেন এইগুলো। আমরা 1 সেপ্টেম্বর থেকে পেনাল্টি আনছি,
যাতে এই প্রবলেমটা যাতে না হয়। আমাকে তো সাময়িকভাবে নালী পরিষ্কার করলে হবে না, আমাকে তো মূল যে কারণ সেটাকে দেখতে হবে। প্লাস্টিক, ছোট যে চায়ের কাপগুলো আছে তারই ভেতরে লাইনিংও প্লাস্টিক রয়েছে, বিভিন্ন চিপসের প্যাকেট তার ভিতরেও প্লাস্টিকের লাইনিং রয়েছে। গরু ছাগল সেগুলো খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, সেটা তো ছেড়েই দিলাম। কিন্তু আজকে সমস্ত ড্রেনগুলোর মধ্যে গুচ্ছ গুচ্ছ শুধু প্লাস্টিক বেরোচ্ছে, সেটা তো আপনারাও দেখতে পারতেন। আজকে ছোট ছোট যে বাড়ি, সেই বাড়িগুলোকে ভেঙে বিক্রি করে দিয়ে বড় বড় মাল্টি স্টোরেড বিল্ডিং তৈরি হয়েছে। বেশিরভাগটাই আপনারা জানেন অবৈধ, ইলিগাল বিল্ডিং। কই আপনারা তো কোনো অ্যাকশন নেননি। আজকে তারাতলার মতো ঘটনা, আমাদের কষ্ট হয়, আপনাদের হয়তো কষ্ট হয় না। কি করে পারমিশন দিয়েছিলেন? আগের সরকারের সময়ে পারমিশন দেওয়া হচ্ছে। হাওড়াতে গুচ্ছ গুচ্ছ ইলিগাল বিল্ডিং কি করে হলো? আপনারা দেখেননি কেন? কারণ আপনাদের কাছে মানুষের জীবনের দামই নেই। আজকে একটা ছোট বাড়ি, তাতে 4টে লোক থাকতো, এখন সেই লোক পরিবার বেড়ে গেছে, জলের সেই বাড়িতে 15টা লোক জল নিচ্ছে। কিন্তু বাড়িতে যে জল সাপ্লাই হবে সেই জলের পাইপ বা ব্যবস্থা সেটা বদলানো হয়নি। কি জলের পাইপ বলুন, কি ড্রেনের পাইপ বলুন, কেন করেননি আপনারা? পেয়েছিলেন তো সময় 15 বছর। আর আজকে যখন আমরা বলছি যে পরিষেবা দিতে চাই, ওয়ার্ডগুলোকে, বড় ওয়ার্ডগুলোকে ছোট করে, এত বেশি পপুলেশন, 2012 সালে 3টে ওয়ার্ড কলকাতায় বাড়ানো হয়েছিল। আজকে পপুলেশন বাড়লে ওয়ার্ড বাড়বে না? পরিষেবা দেওয়া কি আমাদের দায়িত্ব নয়? তাহলে এত বড় ওয়ার্ডে যদি পপুলেশন বাড়ে, তাহলে আপনি ওয়ার্ডটাকে ছোট না করলে পরিষেবাটা দেবেন কি করে, বা ভালো পরিষেবা দেবেন কি করে? আজকে নিয়ম করা হয়েছে যে ভ্যাট রাখা হবে না, তারপরেও আপনি হাওড়ার দিকে গিয়ে দেখুন জায়গায় জায়গায় ভ্যাট রয়েছে, ইভেন কলকাতাতেও ময়লাতে ভর্তি। ভ্যাট দেখলেই মানে বমি পেয়ে যায়, ভ্যাটের রং এমন, ময়লা কোনোদিন সেই ভ্যাট পরিষ্কার হয়নি, তার মধ্যে উপচে পড়ছে ময়লা, মাছি। আজকে মানুষ কমপ্লেন করছে। আমাদের দপ্তর থেকে মুখোমুখি বলে আমরা একটি প্রোগ্রাম শুরু করেছি, মাননীয় অধ্যক্ষ মহোদয়। আমরা চাই মানুষের সমস্যার সমাধান করতে। আপনাদের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীর একটা পোর্টাল ছিল, সেখানেও অনেকবার কমপ্লেন করা হয়েছিল, কিন্তু আপনারা তার কোনো সমাধান করেননি। আজকে মুখোমুখি আমরা শুরু করেছি, আমরা রেগুলার হাজার হাজার ফোন পাচ্ছি। শুধু ফোন পাওয়া নয়, আমরা চেষ্টা করছি তার সমস্যার সমাধান করতে। আজকে রাস্তায় যখন জলটা দাঁড়িয়ে রয়েছে 2 দিন 3 দিন, রাস্তা ক্ষতি হয়ে যাচ্ছে, রাস্তা ভেঙে যাচ্ছে। আজকে পুকুর বোঝানো যাবে না তার আইন রয়েছে, কিন্তু আজকে পুরসভার পুরপিতা পুরমাতাকে সন্তুষ্ট করে, কিভাবে সন্তুষ্ট সেটা আপনারা সবাই জানেন, আমি আর আলাদা করে বললাম না। পুকুর বুঝিয়ে বিল্ডিং বানানো হয়েছে, ফলে যে পুকুরগুলো থেকে হাওড়ার মানুষ কিছু সুবিধা পেত, কারণ বাথরুম তো বানানো হয়নি, বস্তি বস্তি হয়ে গেছে। কেন করেননি এগুলো? আছে তো, কেন্দ্র সরকারের তো স্কিম আছে, আমরা তো সেই স্কিম নিয়ে কাজ করতে শুরু করেছি। যেখানে বস্তি থাকবে সেই বস্তির মানুষকে ফ্ল্যাট বানিয়ে দেওয়া হবে। এরকম এজেন্সি রয়েছে যারা কাজ করছে, যারা 8টা হয়তো টাওয়ার বানালো, 4টে টাওয়ার তারা আমার ইকোনমিক উইকার সেকশনের জন্য বানিয়ে দিল ফ্রিতে। তাদেরকে আমরা লটারি করে ফ্রিতে ওই বস্তির মানুষকে আমরা করে দিলাম, রিলোকেট করলাম, আর 4টে বিল্ডিং তারা বিক্রি করলো।
It's a revenue earning model, win-win situation for everybody. আপনারা করেননি কেন? আজকে অবৈধ নির্মাণ 60-70% সেটা তো বললামই, কোনো প্ল্যানিং করেননি। আজকে বড় বড় নেতৃত্ব এখানে বসে রয়েছেন, অরূপ বাবু আর সবাই বসে রয়েছেন এখানে, হাওড়া নিয়ে প্ল্যানিং করেননি কেন অরূপ বাবু? হাওড়ার পপুলেশন বাড়ছে, রাস্তাগুলো যে বড় হওয়া দরকার, আজকে এত গাড়ি বাড়ছে, কোনো প্ল্যানিং তো আপনারা করেননি? করা উচিত ছিল নাকি 15টা বছর? আমরা কিন্তু প্ল্যানিংটা করছি, আমরা একটা মাস্টার প্ল্যান নিয়ে আসছি হাওড়ার জন্য, ফর রোডস, ফর ড্রেনেজ এন্ড ফর ওয়াটার। আজকে হাওড়াতে যে লোহার যে ব্যবসা করে, লোহার কাজ করে, আমরা জানি প্রচুর মানুষের সাথে জড়িত, কিন্তু সেখানেও তাদের দিকে কেউ তাকায়নি। ফলে কি হয়েছে, শুধু মানুষ টোটো কিনে গেছে, এক একটা বাড়িতে 2টো করে টোটো, 3টে করে টোটো রাস্তার উপর দাঁড় করিয়ে রয়েছে। এই সরু রাস্তা, তার মধ্যে টোটো দাঁড়িয়ে রয়েছে। এখন টোটো নিয়ে যদি আমরা নিয়ম করতে যাচ্ছি সাধারণ মানুষের সুবিধার জন্য, তাহলে সেখানেও আপনারা বিরোধিতা শুরু করে দিচ্ছেন। 15 বছর নিজেরাও আপনারা কিছু করলেন না, আর যখন এই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার যখন মানুষের জন্য ছোট ছোট জিনিসগুলো ভেবে ভেবে করার চেষ্টা করছে, তখন আপনারা বিরোধিতা করছেন। বিগত সরকার দীর্ঘদিন ধরে হাওড়া কর্পোরেশনের নির্বাচন করেননি, ফলত নাগরিক পরিষেবা থেকে মানুষ বঞ্চিত হয়েছে। এছাড়াও এই নির্বাচন না করার কারণে 15th ফিনান্স কমিশন, অর্থ কমিশনের টাকা থেকেও বঞ্চিত হয়েছে। এরও প্রমাণ প্রায় 200 কোটি, ভাবা যায়? ফলস্বরূপ হাওড়ায় উন্নয়নের অর্থ যোগান করাটাই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। টাকাটা দেবো কোথা থেকে? পেনশনের টাকা পাচ্ছে না, সাফাই কর্মীরা টাকা পাচ্ছে না, টাকাটা দেবো কোথা থেকে? যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতিগুলো আপনারা অ্যালাউ করেছেন। আজকে আমার কাছে অভিযোগ আসছে এবং বিভিন্ন খাতে বাকির পরিমাণ প্রায় 400 কোটি টাকা। আমার দপ্তরের এক্স মন্ত্রী এখানে রয়েছেন, ফিরহাদ হাকিম মহাশয়, আমি অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে বলতে চাই, ফিরহাদ হাকিম মহাশয়, আপনি বেলগাছিয়া ভাগড়ে গিয়েছিলেন, আপনি সেখানে গিয়ে বললেন ওটা ফ্ল্যাট করে মাঠ করে দেবেন, 1 বছরের মধ্যে করে দেবেন। 2 বছর হতে চলল, বেলগাছিয়া ভাগড় কিছু হয়নি। আজকে আমরা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, যে উত্তর কলকাতা, উত্তর হাওড়া এবং পার্ট অফ বালি, তাকে সার্ভিস দেবে, আমরা শৈকিয়াতে করছি। 1.5 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, 1.5 বছর নয়, সেপ্টেম্বরের মধ্যে, সেপ্টেম্বরে ইনটেক যেটি শেষ হয়ে যাবে এবং তারপরে ডিস্ট্রিবিউশন বাই মার্চের মধ্যে শেষ হয়ে যাবে। আর যেটা আমরা আপনাদের আগেই বললাম যে আমরা হাওড়াকে একটা মাস্টার প্ল্যান ডেভেলপ করার জন্য ওই খুচখুচ করে হবে না। কলকাতার জন্য যেরকম আমরা একটা রিং রোড, কেন রিং রোড ভাবেননি কলকাতার জন্য? একটা রিং রোড নই। মাননীয় মন্ত্রী, আপনার সময় পার হয়ে গেছে, কতক্ষণ লাগবে আর? 5 মিনিট স্যার। ঠিক আছে। সুতরাং আমার এটাই বলার যে 15 বছর হাওড়ার মানুষ কিছু পায়নি। 462 কোটি টাকা দিয়ে আমরা এই সাইকিয়ার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেপ্টেম্বরে ইনটেক যেটি শেষ হবে, বাই মার্চ উইল স্টার্ট ডিস্ট্রিবিউশন, এবং একটা ফুল মাস্টার প্ল্যান ড্রেনেজ ওয়াটার নিয়ে, যাতে এই সমস্যাটা না থাকে, উইদিন 1 year we are going to complete it। এবং হাওড়াকে শুধু ওই কয়েকটা ডিভাইডারে গাছ লাগিয়ে দিলাম আর কয়েকটা ওই লাইট লাগিয়ে দিলাম ওইভাবে নয়, প্রত্যেকটা রাস্তা সুন্দর করা, প্রত্যেকটা রাস্তার পাশে ডিভাইডার, ওয়াটার, ড্রেন, সবকিছু করে একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ আমরা নিচ্ছি। বর্তমানে হাওড়া পৌর নিগমের মোট ওয়ার্ড সংখ্যা হলো 50। হাওড়া পৌর নিগমের বর্তমান এলাকাগুলোর ওয়ার্ড বিন্যাস,
যা হাওড়া পৌর নিগম আইন 1980 তফসিল 2 এর উল্লিখিত আছে, তা 1981 সালে এই আইন কার্যকর হওয়ার সময় নির্ধারণ করা হয়েছিল। তবে পরবর্তীকালে এই পৌর নিগম এলাকার ওয়ার্ড ভিত্তিক জনসংখ্যা বিন্যাস, বসতির ধরন, ভৌগোলিক পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটেছে। এই বিষয়গুলির পরিপ্রেক্ষিতে হাওড়া পৌর নিগম এলাকার মোট জনসংখ্যা বিবেচনা করে সেখানকার ওয়ার্ডের সংখ্যারও পুনর্বিন্যাস জরুরি হয়ে পড়েছিল এবং প্রতিটি ওয়ার্ডের জনসংখ্যা, বসতি বিন্যাস, ভৌগোলিক অবস্থা ও অর্থনৈতিক বিষয়াদি বিবেচনা করে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর সীমানা পুনর্বিন্যাসের সম্ভবত যাচাই করে বর্তমান সময়ের দাবি রেখে আমরা এই বিলটি আনার করছি। এই পরিপ্রেক্ষিতে জনসংখ্যা বিন্যাস বিবেচনা করে ওয়ার্ডের সংখ্যা ও পুনর্বিন্যাস জরুরি হয়ে পড়েছিল। সেই কারণে এই বিল হাওড়া পৌর নিগমে প্রশাসনিক সুবিধে ও উন্নত নাগরিক পরিষেবা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট নিগমের ওয়ার্ড সংখ্যা বর্তমানে 50 থেকে বাড়িয়ে 68 করার এবং সেই অনুযায়ী প্রতিটি ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতএব হাওড়া পৌর নিগমের ওয়ার্ডের সংখ্যা 68 হিসেবে নির্ধারণ করার জন্য পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে একটি বিল পাশের মাধ্যমে হাওড়া পৌর নিগম আইন 1980 সংশ্লিষ্ট বিধানগুলি সংশোধন করার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। উল্লিখিত প্রস্তাবটি 6/8/2026 তারিখে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয়। এবার আমি মাননীয় সদস্য শ্রী কৌস্তব বাগচিকে বলতে অনুরোধ করব। আপনার সময় 3 মিনিট। সম্মানীয় স্পিকার মহোদয়, ধন্যবাদ আমাকে এই বিষয়ে বলতে দেওয়ার জন্য। প্রথমেই 2015 সালে বিগত সরকারে আমরা একটি তুগলকি সিদ্ধান্ত দেখেছি। এই সরকার মুঘল সাম্রাজ্যের যেরকম মোহাম্মদ বিন তুগলক মনে করেছিলেন যে দিল্লি থেকে ক্যাপিটালটাকে শিফট করে দেবাগিরি, যেটা পরবর্তীকালে তিনি দৌলতাবাদ বলে নামকরণ করেছিলেন, যে শিফট করবেন, পরবর্তীকালে শাসনভার আবার চালানোর অসুবিধার কারণে সেখানে আবার তিনি শিফট করে সেখানে দিল্লিতে আনেন। প্রথমেই আমরা দেখলাম 2015 সালে বালির সাথে মার্জার, আর 2021 সালে আবার সেটাকে ওই তুগলকি কায়দায় আবার সেটাকে ডিমার্জ করার সিদ্ধান্ত নেওয়া। প্রথমেই সরকারের এই সিদ্ধান্তের কারণে বালির মানুষের যে হাওড়া এবং বালির মানুষের যে অসুবিধা হয়েছে, আমি মনে করি বিগত সরকারের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং ভারপ্রাপ্ত যারা মন্ত্রীরা ছিলেন, তাদের প্রথমেই হাওড়া এবং বালির মানুষের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করা উচিত। বিগত দিনে আমরা দেখেছিলাম যখন 2021 সালে এই ডিমার্জার বিল নিয়ে কথা হয়েছিল, পরবর্তীকালে 7ই ফেব্রুয়ারি 2026 সালেও আর একটা বিল ইন্ট্রোডিউস করা হয়, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত মন্ত্রী তৎকালীন সময় বলেছিলেন যে 14 তলা থেকেই তৎকালীন মুখ্যমন্ত্রী আগামী দীর্ঘ বহু বছর ধরে তিনি নাকি শাসনভার চালাবেন। বাংলার মানুষ সে পথ প্রশস্ত করে দিয়েছেন। নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই শাসনভার চালাবেন, কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, যিনি হাওড়া এবং বালির মানুষের সাথে যে পরিমাণ অন্যায় করেছেন, হাওড়ার এই নবান্নের মাটি থেকেই তাকে উৎখাত করে বাংলার মানুষ উচিত শিক্ষা দিয়েছে। আমি মনে করি এই অ্যামেন্ডমেন্টটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। আমাদের ডিলিমিটেশন যে কমিটি, সেই ডিলিমিটেশন কমিটির সুপারিশ অনুযায়ী যেভাবে ওয়ার্ডের পপুলেশন ডেন্সিটিকে মাথায় রেখে, অন্যান্য বিভিন্ন ফ্যাক্টরসকে মাথায় রেখে, একটু আগে আমার পূর্ববর্তী বক্তা তিনি যখন বলছিলেন, সেখানে এমন এমন হাওড়াতে ওয়ার্ড আছে যেখানে প্রায় 30,000, 25,000, 20,000, 22,000 এর কাছাকাছি ভোটারের সংখ্যা, এবং এই পপুলেশন ডেন্সিটির কারণে মানুষের কাছে পরিষেবা তুলে দিতেও অনেক ক্ষেত্রে সমস্যা হয়। তাই সেই ক্ষেত্রে কনসিডারিং দি পপুলেশন ডেন্সিটি প্লাস হচ্ছে আমাদের এই ওভারঅল এই ওয়ার্ড যেটা প্রপোজ টু বি ইনক্রিজ, যে 50 থেকে 68 যেটা করা হয়েছে, এটা করতে গেলে দেখা যাবে অ্যাভারেজে 15-16 হাজার করে পার ওয়ার্ডে অ্যাভারেজ ভোটার সংখ্যা থাকবে।
এতে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে মানুষের যে সিভিক এমিনিটিস যে পরিষেবাগুলো, সে পরিষেবাগুলো যথাযথভাবে দেওয়া যাবে। 2015 থেকে 21, 2021 থেকে 2026 এই একটা লম্বা সময় ধরে হাওড়ার মানুষজন খুব কষ্টে আছে। দীর্ঘদিন ধরে 18 সালের পর থেকে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন হয়নি, অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চালানো হয়েছে। হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল সিভিক অ্যামিনিটিস থেকে তারা বঞ্চিত। সময় শেষ। এই বঞ্চিত হওয়ার কারণে মানুষরা খুব অসুবিধার মধ্যে আছে। আমি এই বিলকে, আমি এই যে উইথড্রলকে আমি স্বাগত জানাই, এবং যে নতুন বিল যেটা প্রপোজ টু বি প্লেস বিফোর দিস হাউস, আই ওয়েলকাম দিস বিল উইথ ফোল্ডেড হ্যান্ডস। ধন্যবাদ। ধন্যবাদ। এবার আমি মাননীয় মন্ত্রী শ্রী উমেশ রায় মহাশয়কে বলতে অনুরোধ করছি। সময় 9 মিনিট। भारत माता की। आदरणीय अध्यक्ष महोदय, आपका हृदय से आभार व्यक्त करता हूं जो आपने पहली बार मेरे जैसे एक साधारण कार्यकर्ता को इस महती विधानसभा में अपने जिला के, अपने नगर निगम के बारे में बोलने का अवसर प्रदान किया। सबसे पहले मैं बताऊं कि ये हम सब के लिए गर्व का विषय है कि देश के सबसे प्राचीन नगर निगम नगर पालिकाओं में से हावड़ा एक है। 1884 में पहली बार हावड़ा नगर निगम का चुनाव हुआ था। 1884 में हावड़ा म्युनिसिपैलिटी का पहली बार चुनाव हुआ था, और उसके बाद से लगातार म्युनिसिपैलिटी चलती रही। 44 वार्ड के इस म्युनिसिपैलिटी का 1980 में हावड़ा नगर निगम का गठन हुआ, और 1984 में जब हावड़ा म्युनिसिपल कॉर्पोरेशन बना तो उसमें 6 वार्ड जोड़ दिए गए। आपको ये बताते हुए मुझे आश्चर्य होता है कि जो 2 तृणमूल कांग्रेस के बड़े नेता, सीनियर नेताओं ने, जिन्होंने, एक ने तो बहुत लंबे समय तक हावड़ा का नेतृत्व किया, उनके जमाने में भी 2013 से और 2026 तक, जिसको एडेड एरिया कहा जाता था, जिन 6 वार्डों को जोड़ा गया, वार्ड नंबर 45 से 50 तक, उसका आज तक सामूहिक विकास नहीं हो पाया। इन्होंने जोड़ा, लगभग 2013 से 2026 तक इन्होंने सत्ता चलाया, लेकिन वहां के लोगों को जो नागरिक परिसेवा मिलने वाली थी, मूलभूत नागरिक परिसेवा, ड्रेनेज, पानी, सड़क, बिजली, वो आज तक नहीं पहुंचा पाए। हाँ, इन्होंने तुगलकी फरमान जारी जरूर किया। 2013 में जब नगर निगम का चुनाव हुआ तो 50 में से लगभग 46 वार्ड पर ये प्रत्यक्ष या अप्रत्यक्ष रूप से चुनाव जीते। 2 पर वामपंथी और 2 पर भारतीय जनता पार्टी के पार्षद चुनाव जीते। 50 में से 46 जीतने के बाद भी इनका मन नहीं भरा। इन्होंने उन्नत नागरिक परिसेवा देने के नाम पर 35 वार्ड वाले बाली म्युनिसिपैलिटी का, जिसका अपना एक अलग महत्व था, उसको इन्होंने 2015 में हावड़ा नगर निगम में जोड़ने के लिए अवैध तरीके से उसका डिलिमिटेशन किया। 16 वार्ड बनाए और हावड़ा में जोड़कर हावड़ा के 66 वार्ड बना दिए। लेकिन इनकी सरकार ने बाली से जुड़े हुए वार्डों के लिए कभी एक बोरो ऑफिस तक नहीं बनाया। उन्नत नागरिक परिसेवा देने के नाम पर इन्होंने गठन तो किया, लेकिन परिसेवा नहीं देने के कारण जनता के रोष के सामने आकर तब के तत्कालीन मंत्री फिरहाद हाकिम ने 2021 के चुनाव में वादा किया था कि हम चुनाव जीतेंगे तो बाली को अलग कर देंगे, और 2021 में चुनाव जीतने के बाद उन्होंने ऐसा ही किया। हमारे यहाँ एक कहावत है, एक राजा ने, एक महंत ने एक चूहे की तपस्या से खुश होकर उससे बोला वरदान मांगो। चूहा को वरदान दे दिया गया कि वो सिंह बन जाए, शेर बन गया, और शेर बनने के बाद वो चूहा उस महंत को ही खाने का प्रयास करने लगा। बाद में जब सारी सीमाएं उस चूहे ने शेर बनने के बाद पार कर ली तो उस महंत ने हाथ में जल लिया और उसको श्राप दिया, पुनः मूषक भवा। इन्होंने ऐसा ही काम किया। इन्होंने बाली के लोगों को उन्नत नागरिक परिसेवा देने के लिए उनको हावड़ा नगर निगम में जोड़ने का काम किया, लेकिन 2015 से लेकर 2018 तक इन्होंने नागरिक परिसेवा देना तो दूर, वहां के लोगों को प्रताड़ना दी, जिसके कारण 2021 में
इनको शर्मनाक तरीके से फिर से नगर निगम से निकालकर बाली को म्युनिसिपैलिटी बनाया। ये पहली बार इतिहास में टीएमसी के सरकार में किया गया। किसी शहर को उन्नत नागरिक परिसेवा देने के लिए आपने नगर निगम में जोड़ा और उसको फिर एक बिल लाकर उसको फिर से म्युनिसिपैलिटी बनाया। ये भारत के इतिहास में पहली बार टीएमसी ने किया। इनको शर्म आनी चाहिए। खड़े होकर भाषण दे रहे हैं, बता रहे हैं डिलिमिटेशन कैसे होता है। मैं आपको बताता हूं अध्यक्ष महोदय, इन्होंने कौन सा डिलिमिटेशन किया था। इन्होंने जो हावड़ा अमेंडमेंट बिल लाया था वही ये बता रहे थे, 1 नंबर वार्ड से लेकर 12 नंबर वार्ड तक इन्होंने किसी एक बूथ को भी नहीं छुआ। 13 नंबर वार्ड में ये हारते थे इसलिए उसको 2 टुकड़े कर दिए। 15 नंबर वार्ड में चुनाव हारेंगे इसलिए उसको 3 टुकड़ा कर दिए। एक 14 नंबर वार्ड है हावड़ा म्युनिसिपल कॉर्पोरेशन का जिसमें 3000 वोट है। ये इतना सुंदर डिलिमिटेशन किए थे कि उसको छुए तक नहीं, क्योंकि वहां पर पैसा उगाही होता है, वहां पर ये ताकत के बल पर चुनाव जीतते हैं। इनका डिलिमिटेशन इनके पार्टी ऑफिस में बैठकर होता है और हमारा डिलिमिटेशन सार्वजनिक रूप से घोषणा कर होता है, जिसमें हर व्यक्ति को अपनी बात बोलने की आजादी है। ये पहली बार आपने देखा है कि हमने इनके बिल को निरस्त करने के लिए भी यहां पर चर्चा की और हम हावड़ा अमेंडमेंट के सेकंड बिल जो बिल नंबर 18/2026 है उसको हम हाउस के सामने रखे हैं पास करने के लिए। देखिए, एक बात स्पष्ट है, जब आप सही मन से काम करते हैं, अगर आपके इरादे अगर नेक हो तो इंसान हर मुश्किल को पार कर सकता है। उसके सपने सच होते हैं और पूरी कायनात उसकी मदद करती है। सच्ची नियत और मेहनत से किया गया काम का परिणाम हमेशा अच्छा होता है। इसीलिए हम लोगों ने हावड़ा अमेंडमेंट सेकंड बिल ले आया है। अब मैं इनको बताना चाहता हूं, इनको ये जानकारी होनी चाहिए। माननीय कन्हैयालाल जी अग्रवाल ने कहा कि हमने कुछ नहीं छुआ। 13 वार्ड में आपको जानकारी में दे दूं, 1 नंबर वार्ड और 2 नंबर वार्ड के बीच में बूथों का बंटवारा किया गया है भौगोलिक रूप से। हम लोगों ने 6 नंबर वार्ड में 3 नंबर वार्ड का इलाका जो आप बोल रहे थे कि रास्ते के बीच में पड़ता है, जो आज तक आप लोग नहीं कर पाए, हम लोगों ने 3 नंबर वार्ड का एक इलाका 6 में दिया। 10 नंबर वार्ड का एक दूसरे हिस्से का इलाका 6 में दिया। 7 नंबर भौगोलिक रूप से रेलवे लाइन के पार के इलाका को दिया। चूंकि आप हावड़ा से नहीं है तो आपको उसका भूगोल नहीं पता है, मुझे पता है। हम लोगों ने 6 नंबर वार्ड को जोड़ के 6 वार्ड अधिक देकर उसको 2 भाग में किया। हम लोगों ने 13 नंबर वार्ड के एक हिस्से को 14 में दिया, जिसको आप छूते नहीं थे, आपके लिए वो औद्योगिक केंद्र था। हमने उसमें 13 नंबर वार्ड के हिस्से को 14 में देकर उस वार्ड का भी भौगोलिक रूप से मजबूत किया। हमारा ये डिलिमिटेशन पूर्ण रूप से नियम कानून को मानते हुए, भौगोलिक दृष्टिकोण को देखते हुए, जनसंख्या को देखते हुए, उस इलाके की सामाजिक परिस्थिति को देखते हुए हम लोगों ने किया है। इस हाउस से मैं यही निवेदन करता हूं, ये तृणमूल कांग्रेस की सरकार ने पिछले दिनों जिस तरीके से मनमाने तरीके से नगर निगम और नगर निकायों को ध्वस्त करने का काम किया। यह भी बता रहे थे कि 6 महीने का एक्सटेंशन पर एडमिनिस्ट्रेटर बैठा। हावड़ा के बारे में मैं आपको बताना चाहता हूं, हावड़ा के वरिष्ठ नेता अरूप राय जी यहां बैठे हैं, उनके नेतृत्व में ही 2018 में जब इनका कार्यकाल खत्म हुआ तो इन्होंने 6 महीने के लिए जब एडमिनिस्ट्रेटर बैठाया तो कहा कि हम डिलिमिटेशन करेंगे। 6 महीना आज 13 वर्ष में कितना 6 महीना होता है। आपने डिलिमिटेशन के नाम पर मजाक किया। 26 जब मौका मिला किसी डॉक्टर को बैठाए, किसी आईएएस को बैठाए, किसी डब्ल्यूबीपीएस को बैठाए और हावड़ा के संसाधन को लूटा। माननीय मंत्री जी बता रही थी, आपके इस गलत नीति के कारण हावड़ा नगर निगम में 15th फाइनेंशियल ग्रांट नहीं मिला, जिसके कारण आपके लोगों के द्वारा ठेकेदारों से कराए हुए 300 करोड़ से ज्यादा रुपया ठेकेदार पा रहे हैं और वो आपकी तरफ देख रहे हैं कि आपकी गलत नीति के कारण उनको आज तक उनका पैसा नहीं मिला। आपको इसकी सफाई जनता के बीच देनी पड़ेगी। आपने चुनाव नहीं करा के जो पाप हावड़ा के लोगों के साथ किया, आपके नेतृत्व के कारण ही देश के सबसे गंदे शहर के रूप में पूरे भारतवर्ष में हावड़ा 1 नंबर पर चिन्हित हुआ, क्योंकि उसका नेतृत्व आपकी सरकार और आपके एडमिनिस्ट्रेटिव बॉडी कर रही थी। हम लोगों ने पिछले 3 महीने में व्यवस्था सुधारने का प्रयास किया है। अगर आप यहां उपस्थित थे तो मैं आपको बताना चाहता हूं,
हावड़ा की सबसे बड़ी समस्या जल निकासी की समस्या का समाधान करने के लिए माननीय मुख्यमंत्री ने 4,702 करोड़ रुपया का मास्टर प्लान पास किया है, जो आपके लिए सपना था। आने वाले दिनों में हम लोग हावड़ा को एक उन्नत नागरिक परिसेवा देने के लिए हावड़ा के वो 50 वार्ड, जिसमें 6 एडेड वार्ड आप बता रहे थे, उन्हीं को हम लोगों ने तोड़ा है। आपकी जानकारी का अभाव है, आप जब बिल आएगा तो पढ़िएगा। हम लोगों ने ऑल पॉलिटिकल पार्टी मीटिंग किया है, ऑब्जेक्शन और क्लेम का समय दिया है, पूरा विषय पर चर्चा होगी। हावड़ा अमेंडमेंट बिल पास होगा, हावड़ा के लोगों को उन्नत नागरिक परिसेवा मिलेगी। हमारी सरकार इसके लिए दृढ़ संकल्पित है। मैं इस हाउस से इस बिल के समर्थन में हावड़ा अमेंडमेंट सेकेंड बिल नंबर 18/2026 का समर्थन करने के लिए आप सब लोगों से निवेदन करता हूं। ধন্যবাদ। এবার আমি মাননীয় সদস্য শ্রী সঞ্জয় সিং মহাশয়কে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ। আজকে যে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের 18/2026 যে বিল পেশ হয়েছে, এটাকে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। 2-3 জন আমাদের বন্ধু কথা বললেন, সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে এই কর্পোরেশনের সঙ্গে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের সঙ্গে যে বালি মিউনিসিপ্যালিটিকে যোগ করা হয়েছে, নাগরিক পরিষেবা তো মানুষের পেতে অনেক অসুবিধা হয়েছে, কিন্তু এর সঙ্গে সঙ্গে অনেক কর্মচারী যারা রিটায়ার হয়ে গেছেন বা যারা কাজ হচ্ছেন তাদেরও অসুবিধা হচ্ছে। তারা এখন নিজের বিলগুলোই পেমেন্ট পাচ্ছেন না, রিটায়ারমেন্টের পর তারা পিএফ গ্র্যাজুইটিও পাচ্ছেন না। 2 নম্বর কথা হচ্ছে যে ওইখানে সেই সময় যে কন্ট্রাক্টরদের মাধ্যমে কাজ হয়েছিল, যেটা ভাই উমেশ রায় বলেছেন, 300 কোটি টাকার উপরে ডিউজ আছে। এইগুলো কিন্তু এই যে নাগরিক পরিষেবা মানুষ পায়নি, তার জন্য দায়ী কিন্তু আগেকার সরকার, আগেকার ভোট। মাননীয় অরূপ রায় আমাদের সিনিয়র লিডার, উনি বহুবার এখানকার সদস্য, উনি এই বিষয়টা জানেন। কিন্তু 2013 পরে কিন্তু আজ অব্দি এখানে নির্বাচন হয়নি। এই নির্বাচন হয়নি বলে এই যে মানুষের যে অসুবিধা, আজকেও কিন্তু জঞ্জালের শহর, আর জল নিকাশি এরম আছে যে কালকেও যে বৃষ্টি হয়েছে এখনো হাঁটু অব্দি জলের মধ্যে হাওড়া। পুরো হাওড়া থেকে নিয়ে ভট্টনগর, কোচাখাল, সমস্ত এরিয়া, নাজিরগঞ্জ অব্দি সেই একই পজিশন। কেন যে ড্রেনের যে কাজ হওয়ার কথা, সরেজের যে হওয়ার কথা, সেটা কিন্তু হয়নি। এখনো মানুষ, কর্পোরেশন হোক বা আমাদের বালি মিউনিসিপ্যালিটি হোক, 2 জায়গায় মানুষ অসুবিধার মধ্যে আছে। প্ল্যান থেকে নিয়ে, ট্যাক্স থেকে নিয়ে, আমাদের বার্থ সার্টিফিকেট হোক, ডেথ সার্টিফিকেট হোক, সেই সমস্যার কিন্তু সমাধান হয়নি। এই বিলকে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি যে এই বিলের মাধ্যমে অন্তত এইবার ডিলিমিটেশন হবে। ডিলিমিটেশন হয়ে যাওয়ার পর আমাদের হাওড়াতে কিন্তু গণতন্ত্র ফিরে আসবে। এই গণতন্ত্র ফিরে নিয়ে যে ফিরবে, তার জন্য কিন্তু আমি মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি, যে ওনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি যে আজকে কিন্তু হাওড়ার মানুষ, হাওড়াতে একজন মেয়র পাবেন, এমআইসি পাবেন, কাউন্সিলর পাবেন। একজন এমএলএর পক্ষে কিন্তু এই কাজগুলো করা কিন্তু সম্ভব নয়। প্রত্যেক যদি 68 ওয়ার্ড হয়ে যাচ্ছে, তো 68 হ্যান্ডস হাওড়া কর্পোরেশন পাবে। আর প্লাস আমাদের এখানে বিধায়ক 4 জনকে পাবে। পূর্ণ গতিতে কিন্তু হাওড়া কর্পোরেশনের কাজ হবে। এটা অনেকদিন আগেই করা উচিত ছিল যে নাগরিক পরিষেবা তৃণমূল কংগ্রেসের জন্য কিন্তু হাওড়ার মানুষ পায়নি। আর আজকে যে বেহাল অবস্থা আছে তার জন্য কিন্তু এই তৃণমূল কংগ্রেসের সরকার দায়ী ছিল। এই পরিবর্তনের পর যে বিজেপির সরকার এসছে, সে হাওড়াতে কিন্তু গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবে। এইটার জন্য আমি মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবার আমি বলবার জন্য অনুরোধ করব শ্রী সদস্য শ্রী অম্লান ভাদুরী মহাশয়কে।
মাননীয় স্পিকার সাহেব, সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাবো। হাওড়া যে বিলটি নেওয়া হয়েছে সেটাই হাওড়া শহর, যার আয়তন প্রায় 140 বর্গ কিলোমিটার। 1962 সালে কলকাতা এবং হাওড়া এই দুই যমজ শহর মিউনিসিপ্যালিটি গঠিত হয়। পরবর্তীতে 1984 সালে এটি পৌর নিগমের মর্যাদা পায়। কিন্তু আমরা তার পরবর্তীতে বহু বছর কেটে গেছে, দুটো সরকার চলে গেছে, কিন্তু এই কর্পোরেশনকে নিয়ে সঠিকভাবে ভাবার বিষয় কোনোদিন উত্থাপিত হয়নি। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই দপ্তরের মন্ত্রী মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয়কে আমি ধন্যবাদ জানাবো। তারা বিষয়টিকে নিয়ে ভাবনা চিন্তা করেছেন এবং গত 2018 সালের পর থেকে এখানে কোনো নির্বাচন হয়নি, অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে এটা চালানো হচ্ছে। হাওড়া মানুষের যে ব্যাপক দুর্ভোগ, নিকাশি ব্যবস্থা সঠিক নেই, অল্পতে জল জমে, বেলগাছিয়ার যে ওয়েস্ট সেইটা একটা মানুষের বিশাল ভোগান্তি, তার কোনো কিন্তু সমস্যার সমাধান দুটো সরকারের ক্ষেত্রে আমরা দেখি। গত 15 বছর যে সরকার ছিল তারা হুইমসিক্যালি আমরা দেখলাম বালিকে একবার যুক্ত করলো, আবার 2015 সালে বালিকে ভাগ করে দিল এবং সেখানে যা এই গত সরকার যা করেছে সেটাই আমরা দেখলাম। রাজ্যপাল তার রিপোর্টে দেখলেন যে বালির জন্য কতটা আর্থিক কি বৈষম্য হয়েছে, কি খরচ করা হয়েছে, তার কিন্তু হিসাব, তার কিন্তু কোনো সমাধান তারা রাজ্যপালের কাছে এই সরকার দিতে পারল না। আজকে 50টা ওয়ার্ডকে 64 ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে, 68 ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যত পৌরসভার ক্ষেত্রে আমরা দেখেছি, ডিডিমিনেশনের ক্ষেত্রে যারা ক্ষমতায় ছিলেন এই 15 বছর, তারা ডিডিমিনেশনটাকে একটা রাজনৈতিক হাতিয়ার করেছে। ডিলিমিটেশনের নামে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্যটাকে চরিতার্থ করার জন্য তারা সেইভাবে ওয়ার্ডগুলোকে বিভিন্নভাবে ভাগ করত। কিন্তু আজকে আমাদের সরকার এই কর্পোরেশনের যে ডিলিমিটেশন করেছেন সেখানে মূলত ওয়ার্ড ওয়াইজ পপুলেশন, ডোয়েলিং প্যাটার্ন, জিওগ্রাফিক্যাল কন্ডিশন এবং ইকোনমিক্যাল কনসিডারেশনকে মাথায় রেখে এই 50টি ওয়ার্ডকে বাড়িয়ে 68 ওয়ার্ড করেছেন। আমি গত বিলটিকে আজকে বাতিল করার প্রস্তাব দেওয়া হলো, সেখানে গিয়ে পড়তে গিয়ে দেখছিলাম যে সেখানে যিনি মন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন হাওড়ার জন্য নিকাশি ব্যবস্থার জন্য 200 কোটি টাকা ব্যয় হয়েছে, কিন্তু সেটা কি হয়েছে আমরা সবাই দেখতে পাচ্ছি। তার কোনো সদুত্তর আমরা কিন্তু পাইনি। আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি, আমি 2005 সাল থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে আসছি, 22 বছর হলো। একবার আমাদের ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি ডিলিমিটেশন আমি দেখেছি। সেই সময় দেখেছি যে সমস্ত পলিটিক্যাল উদ্দেশ্য প্রণোদিতভাবে ওয়ার্ডগুলোকে ভাগ করা হয়েছে। যেই ওয়ার্ডের সংখ্যা বেশি মানুষের, নাগরিকের, সেইটাকে সম্পূর্ণ রেখে অন্য ওয়ার্ডকে কেবলমাত্র পলিটিক্যাল উদ্দেশ্যে বারে বারে ভাগ করা হয়েছে। আজকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে, আমাদের মাননীয় মন্ত্রী তিনি সমস্ত দিকটাকে মাথায় রেখে এই বিলটিকে আমাদের এই সদনে পেশ করেছেন এবং যুক্তিযুক্তভাবে এখানে বিলটিকে আমরা সাপোর্ট করছি এবং বিলটি পাস হয়ে যাবে। এইটুকু বক্তব্য রেখে শেষ করছি। এবার আমি বলবার জন্য অনুরোধ করছি মাননীয় সদস্য শ্রী শঙ্কর শিকদার। সময় 4 ধন্যবাদ মিনিট। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। আমি ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবাংলার জননেতা এবং জনদরদি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আজকের দিনে দাঁড়িয়ে একেবারে উপযুক্ত একটি বিল
যে কলকাতা মিউনিসিপ্যাল অ্যামেন্ডমেন্ট বিল 2026 আনার জন্য। এই ঐতিহাসিক সদনে পৌর সংস্থার যে আজকে সংশোধনী বিল, এই বিলটি কেবল শুধুমাত্র একটি প্রশাসনিক নথি নয়, এটি আমাদের তিলোত্তমা কলকাতার নাগরিক পরিষেবার এক নতুন নাগরিক পরিষেবাকে একটি নতুন যুগে নিয়ে যাওয়ার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। 1726 সালে প্রথম রয়্যাল চার্টারের মাধ্যমে কলকাতায় নাগরিক পরিষেবার যে বীজ বপন করা হয়েছিল, তা 1923 সালে কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্টের মাধ্যমে প্রথম এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবং এই যে স্বায়ত্তশাসন সরকার রূপকার ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 1924 সালে তিনি প্রথম কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হিসাবে তিনি এক নতুন ইতিহাসের সূচনা করেছিলেন। এবং পরবর্তী পর্যায়ে স্বাধীনতা সংগ্রামের মহাসূর্য নেতাজি সুভাষচন্দ্র বসু, প্রখ্যাত দেশপ্রেমিক জে.এম. সেনগুপ্ত, তারাও এই মেয়রের পদ অলংকৃত করেছিলেন। এর পরবর্তী পর্যায়েও বিভিন্ন বরেণ্য ব্যক্তিত্ব এই কলকাতা মহানগরের মেয়রের পদ অলংকৃত করেছেন এবং তাদের দূরদর্শিতা এবং সততার পথ ধরেই কলকাতা ভারতের অন্যতম প্রধান একটি সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কেন্দ্রবিন্দু ছিল। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের এই ঐতিহ্যবাহী কলকাতাকে বলা হতো সিটি অফ জয়, কিন্তু বিগত দুটি সরকারের আমলে তাদের অদূরদর্শিতা এবং তাদের দুর্নীতির কারণে এই সিটি অফ জয় পরিণত হয়েছিল সিটি অফ ভয়ে। আর বিগত দিনের সরকারের আমলে মানুষ যে সমস্যার সম্মুখীন হয়েছিল, সেই সমস্যা ছিল পানীয় জলের সমস্যা। আজকের দিনে আমরা জানি যে কলকাতায় পানীয় জলের সমস্যার সমাধান করতে পারেননি তারা। কলকাতায় বৃষ্টির জলের যে জমা, তার সুরাহা তারা দিতে পারেননি। বর্জ্য নিষ্কাশন ব্যবস্থার সুরাহা দিতে পারেননি। যত্রতত্র ময়লা আবর্জনার স্তূপ এখনো পড়ে আছে, বিভিন্ন জায়গাতে পড়েছিল। খাল নালা সংস্কার করতে পারেনি। বস্তিবাসীদের সমস্যা চারিদিকে কলকাতায় রয়েছে। কলকাতার অবৈধ নির্মাণ আমরা সবাই জানি। ইতিপূর্বে আমার পূর্ববর্তী বক্তারাও বলেছেন, ফুটপাতে হকার সমস্যা, রাস্তার পাশে অবৈধ রোহিঙ্গাদের সমস্যা, রাস্তার বেহাল সমস্যা, আলোর সমস্যা এবং যে অবৈধ অটো চলাচল, সে সমস্যার কথা আমরা সবাই জানি। আর তার সঙ্গে সঙ্গে চলেছে অবাধ পুকুর ভরাট করা। মাননীয় অধ্যক্ষ মহাশয়, এই সমস্ত কিছু বিবেচনা করে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে 144টি থেকে বাড়িয়ে 209টি ওয়ার্ড করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই ঐতিহাসিক সিদ্ধান্তকে আমি সমর্থন জানাচ্ছি। আর এর ফলে, এই সিদ্ধান্তের ফলে প্রতিটি ওয়ার্ডের যে ভোটারের সংখ্যা একটি সুস্থ এবং ভারসাম্য বজায় থাকবে, যার ফলে পৌর প্রতিনিধিরা নাগরিকদের কাছাকাছি পৌঁছে তাদের আরো তাড়াতাড়ি এবং দ্রুত পৌর পরিষেবা দিতে পারবেন। পৌর প্রতিনিধির পক্ষে ওয়ার্ডের আকার ছোট হওয়ায় পানীয় জল, জল নিকাশি, আবর্জনা অপসারণ, আলো এবং রাস্তার মতো মৌলিক সমস্যাগুলি হবে 1 মিনিট দ্রুত সমাধান করা সম্ভব হবে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বা নেতাজি সুভাষচন্দ্র বসু যে গতিশীল ও জনকল্যাণকারী কলকাতার স্বপ্ন দেখেছিলেন, 209টি ওয়ার্ডের এই নতুন রূপরেখা সেই বাস্তবায়নকে এক আধুনিক রূপ, দলমত নির্বিশেষে কলকাতার কোটি কোটি মানুষের সুন্দর ভবিষ্যতের স্বার্থে, উন্নত নাগরিক পরিষেবার স্বার্থে এই ঐতিহাসিক বিলকে আমরা পূর্ণ সমর্থন করি। ঐতিহ্যবাহী সেই সিটি অফ জয়কে আরো সুন্দর, আরো বসবাসযোগ্য করে তোলার জন্য যে সংকল্প আমাদের মুখ্যমন্ত্রী নিয়েছেন, তার জন্য আমাদের মুখ্যমন্ত্রীকে জানাই আরেকবার অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়। এবার আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় সদস্যা শ্রী সর্বরী মুখার্জি মহাশয়কে। আপনার সময় 4 মিনিট। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আদরণীয় মুখ্যমন্ত্রী মহোদয়, সম্মানিত বিধায়ক বৃন্দ এবং যাদবপুরের অগণিত মানুষ যারা আমাকে এই মহতী সদনে পাঠিয়েছেন, তাদের সম্মান শ্রদ্ধা। আজ এই বিধানসভার
পবিত্র কক্ষে দাঁড়িয়ে আমি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধনী বিল 2026-এর পক্ষে আমার বক্তব্য রাখছি। এই বিলটি আমাদের শহরের নাগরিক পরিষেবার মান উন্নয়ন, গণতান্ত্রিক প্রতিনিধিত্বের সমতা এবং সুশাসনের পথে একটি যুগান্তকারী পদক্ষেপ। প্রায় 206 স্কোয়ার কিলোমিটার সম্বলিত কলকাতা পৌরসভা এলাকায় আজ জনসংখ্যা আনুমানিক 45 থেকে 46 লক্ষ। এর সাথে সাথে কাজের প্রয়োজনে প্রত্যেক দিন শহরে আসেন 50 থেকে 60 লক্ষ মানুষ। গত কয়েক দশকে বিল্ট আপ এলাকা ব্যাপকভাবে বেড়েছে। আজ শহরের প্রায় 63 থেকে 65% এলাকা আর খালি নেই। সবুজ এলাকা, জলাশয়, খালি জমি কমেছে প্রতিনিয়ত। প্রতি স্কোয়ার কিলোমিটার প্রায় 24,000 জনসংখ্যা সম্বলিত কলকাতা পৌরসভা এলাকা আজ ভারতের মধ্যে একটি অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা। কলকাতা পৌরসভার বর্তমানে 144টি ওয়ার্ড রয়েছে, কিন্তু সময়ের সাথে সাথে শহরের জনসংখ্যা, আবাসন কাঠামো, ভৌগোলিক বাস্তবতা বদলে গেছে। আজ কলকাতা এলাকায় মোট প্রায় 32 লক্ষ ভোটার রয়েছেন। এর মধ্যে 50টি ওয়ার্ড ভোটার সংখ্যা 35,000-এরও বেশি। উদাহরণস্বরূপ যাদবপুর বিধানসভার 109 নম্বর ওয়ার্ড, যেখানে 64,000 জনসংখ্যা, কম করে 49,000 ভোটার। উদাহরণস্বরূপ তপসিয়ার 66 নম্বর ওয়ার্ডে প্রায় 80 থেকে 85,000 ভোটার, আবার কিছু ওয়ার্ডে মাত্র 10 থেকে 12,000 ভোটার। কসবা অঞ্চলের প্রতি ওয়ার্ডে গড়ে প্রায় 44,269 জন ভোটার, অথচ চৌরঙ্গিতে গড়ে মাত্র 11,486 জন। বুথ সংখ্যাতেও বড় ব্যবধান রয়েছে। কোনো ওয়ার্ডে 15 থেকে 18টি বুথ, আবার কোনোটিতে 50টির কাছাকাছি। এই চরম অসমতা নাগরিক পরিষেবা প্রদানে গুরুতর বাধা সৃষ্টি করছে। একজন কাউন্সিলর যখন অতিরিক্ত বোঝা নিয়ে কাজ করেন, তখন সেই এলাকার মানুষের ন্যায্য দাবি পূরণ হয় না। এই অসমতার ফলে একজন কাউন্সিলরের উপর কাজের চাপ ও দায়িত্ব অনেক বেশি বা কম হয়ে যায়, যা ন্যায্য প্রতিনিধিত্বের পরিপন্থী। বড় ওয়ার্ডগুলোতে জনঘনত্ব ও চাপ বেশি হওয়ায় রাস্তাঘাট, জল সরবরাহ, নিকাশি, আবর্জনা ব্যবস্থাপনা, অন্যান্য পৌর পরিষেবা সমভাবে পৌঁছয় না। কয়েক দশক দক্ষিণ ও দক্ষিণ পূর্ব কলকাতা, বিশেষ করে বাইপাস সংলগ্ন এলাকায় নতুন আবাসন ও নগরায়নের ফলে জনসংখ্যা বেড়েছে। উত্তর ও কেন্দ্রীয় কলকাতার বৃদ্ধি তুলনামূলক কম বা স্থবির। এই বাস্তবতাকে সামনে রেখে ডিলিমিটেশন কমিটি বিস্তারিত সমীক্ষা চালিয়েছে। জনসংখ্যা, ভোটার সংখ্যা, ভৌগোলিক অবস্থান, আবাসন ধরন, অর্থনৈতিক বিবেচনা সবকিছু বিচার করে সুপারিশ করা হয়েছে যে ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে 209টি করা হোক। প্রতিটি ওয়ার্ডে ভোটার সংখ্যা প্রায় 16 থেকে 18,000-এর মধ্যে রাখা হবে। এর ফলে প্রতিনিধিত্ব আরো সমান ও কার্যকর হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই পুনর্বিন্যাস শুধু সংখ্যা বাড়ানো নয়, এটি নাগরিকদের কাছে প্রশাসনকে আরো ঘনিষ্ঠ করে তোলার উদ্যোগ। ওয়ার্ড ছোট হওয়া মানে পৌরপিতা অথবা পৌরমাতা প্রতিটি নাগরিকের প্রতি অনেক বেশি মনোযোগ দিতে পারবেন। নাগরিক অভিযোগ দ্রুত নিষ্পত্তিকরণ সম্ভব। পরিষ্কার পরিচ্ছন্নতা, জল সরবরাহ, নিকাশি, রাস্তাঘাটের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি। আর যা 30 সেকেন্ড। পুরো প্রশাসন রাজস্ব আদায়ের নিবিড় পরিকল্পনা করতে পারবেন। তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক প্রশাসন চালানোর ব্যাপারে অত্যন্ত সহযোগী হবে। নিয়ম কানুনের লঙ্ঘন সহজেই শনাক্তকরণ সম্ভব হবে। ওয়ার্ডগুলির মধ্যে অর্থ বরাদ্দের যুক্তিগ্রাহ্য অথবা সমবন্টন সহজ হবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে চালানো হয়েছে। খসড়া প্রকাশ করা হয়েছে। বিধানসভা কেন্দ্রের সীমানা অপরিবর্তিত রেখে শুধু পুরো ওয়ার্ডগুলিকে পুনর্গঠন করা হচ্ছে, যাতে স্থানীয় প্রশাসন আরো শক্তিশালী হয়। এই পুনর্বিন্যাস আগামী অন্তত 50 বছরের প্রশাসনিক চাহিদা পূরণ করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। আমাদের সরকারের লক্ষ্য স্পষ্ট। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচিত পুর বোর্ড গঠন করে শহরকে প্রকৃত অর্থে জনগণের হাতে তুলে দেওয়া। এই বিল সেই লক্ষ্যের অপরিহার্য ধাপ। এটি কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য নয়, বরং কলকাতার সাধারণ মানুষের সুবিধার জন্য। আমি তাই বিধানসভার সকল সদস্যকে
অনুরোধ করি এই প্রগতিশীল জনকল্যাণমূলক বিলটি সর্বসম্মতিক্রমে পাশ করুন। কলকাতাকে আরো উন্নত, সুন্দর, গণতান্ত্রিক শহর হিসেবে গড়ে তোলার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গড়ে তোলা যায়। নমস্কার। ধন্যবাদ মাননীয় সদস্য শ্রী সর্বরী মুখার্জি শ্রীমতী। মাননীয় সদস্য শ্রী সজল ঘোষ, আপনার সময় 4 মিনিট। ঠিক আছে, আপনি আরো 1 মিনিট এক্সট্রা নিন, 5 মিনিট কেটে নিয়ে মিনিস্টারের কাছে মাননীয় দিয়ে দেওয়া হবে। অধ্যক্ষ মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই মাননীয় পৌরমন্ত্রীকে, যেরকম একটা সিদ্ধান্ত কলকাতা পুরসভার জন্য আপনারা ভাবনা চিন্তা করেছেন। আমি কলকাতা পুরসভার একজন গত হাউসের এক সদস্য, আমি কলকাতা পুরসভার ভোটার, ফলে আমি সর্বান্তকরণে সমর্থন করছি এবং কেন সমর্থন করছি সেটাই ব্যাখ্যা করব। সকলে এখানে বললেন পপুলেশন পপুলেশন পপুলেশন, আমার ডান দিকে কোনাকুনি ছোট হয়ে যাওয়া জায়গায় যারা আছেন তারা বেশিরভাগই হঠাৎ মানে অত্যধিক পপুলেশনের জায়গাগুলোকেই শুধু চিহ্নিত করেছেন, যার মধ্যে আমাদের প্রাক্তন মেয়রও আছেন। তিনি জানেন যে পুরসভা একটা কমপ্লিট সার্ভিস ইন্ডাস্ট্রি, শুধু পপুলেশন এখানে বিষয় নয়, এখানে বিষয়টা হচ্ছে এক একটা ওয়ার্ড দৈর্ঘ্যে প্রস্থে দেখা যাচ্ছে এক একটা বিধানসভার সমান, তার পপুলেশনটা সেকেন্ডারি। আমার মনে হয় তার সাইজটা, আয়তনটা আমাদের ভাবা উচিত, কারণ পুরসভাকে সেই অঞ্চলের রাস্তার দায়িত্ব নিতে হয়, সেই অঞ্চলের মানুষকে জল দিতে হয়, SWM মানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে হয় এবং আরো সমস্ত পৌর সুবিধে দিতে হয়। আমার যা পৌর ফান্ড, একটা ওই রকম বড় ওয়ার্ডেরও যদি পৌর ফান্ড যদি একই হয়, আমার মতন একটা মাঝারি ওয়ার্ডের যা ম্যান পাওয়ার যদি ওই রকম একটা বড় ওয়ার্ডের ম্যান পাওয়ার একই হয়, তাহলে কখনোই কাজ করা সম্ভব নয়। তাই শুধু পপুলেশন ডেনসিটি না দেখে এই সরকার যেভাবে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্বশীলভাবে তার এরিয়া পর্যালোচনা করে এই সংখ্যাকে বাড়িয়েছেন, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে আমি এটাও বলবো, গত পুরসভায় আমরা বারবার দাবি করেছিলাম যে 30,000-এর বেশি শূন্য পদ আছে। আমি বিশ্বাস রাখি, আমার দাবি করার প্রয়োজন নেই, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় পৌরমন্ত্রী তারা শুধু ডিলিমিটেশন করেই থামবেন না, এই খালি পদগুলো পূরণ করতে হবে, তবেই প্রপারলি মানুষ সার্ভিস পাবে। আরেকটা কথা বলি, আমি একটু আগে হাওড়ার ক্ষেত্রে আমি শুনছিলাম তৎকালীন পৌরমন্ত্রী যিনি ছিলেন, বর্তমানে এই সভার সদস্য মাননীয় জনাব ফিরহাদ হাকিম সাহেব বলছিলেন যে হাওড়ায় যিনি রথীন বাবু ছিলেন তার কারণে এতদিন দেরি হয়ে গেছে। রথীন বাবু আজকে আমাদের দলের সদস্য, যখন করেছিলেন অন্য দলের সদস্য ছিলেন, এসব বললেন। আমি বিশ্বাস করি রথীন বাবু একা করতে পারেন না। স্যার, আপনার নাম নিয়ে কোনো সরি স্যার, আমি জানি না, নতুন, মাফ করে দেবেন। কিন্তু স্যার, আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কলকাতার মানুষকে 6 মাস ভোগাচ্ছেন কেন? আপনার পুরসভার মেয়াদ তো এখনো ছিল, আপনি পুরসভা থেকে পালালেন কেন? সেই প্রশ্নের উত্তর এই সদনকে দিতে হবে। প্রতিদিন মানুষের সমস্যা হচ্ছে, প্রতিদিন মানুষের সমস্যা হচ্ছে, মানুষকে প্রতিদিন মানুষ চিঠির জন্য, সইয়ের জন্য দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে, এমএলএদের কাছে যাচ্ছে, এমএলএদের কাছে গিয়ে তারা ওয়ারিশান সার্টিফিকেট চাইছে। সব এমএলএ সবাইকে চেনে না, অনেক সময় ফিরিয়ে দিচ্ছে। তাই স্যার, আমি অনুরোধ করব এই ডিলিমিটেশন বিলকে আজকেই পাস হোক এবং যত শীঘ্র সম্ভব নির্বাচন করে সেই নির্বাচনের মধ্যে দিয়ে আবার একটা নতুন পৌর বোর্ড গঠন হোক। জনাব
জাভেদ সাহেব বলছিলেন, উনিও অনেক বয়স্ক, আমার পিতৃতুল্য, আমার বাবার সাথেও একসাথে কাজ করেছেন। উনি বলছিলেন অনেক কথা আমি শুনছিলাম, 209টাকে 218 করে দিতে হবে। আমি বলছি যে আপনি তো অনেক দিন ছিলেন, আপনারা তখন আপনারা কোনোদিন এই ধরনের চিন্তা ভাবনা মাথায় আনেননি কেন? এই প্রশ্নের উত্তর তো আজকে আপনাদেরকেও দিতে হবে, আপনাদেরকে বলতে হবে। আপনি বলছেন এত কম সময়। স্যার একটা কথা বলি, এসআইআর এর সময় বলেছিলেন এত কম সময় এসআইআর কি করে হবে? এসআইআর হয়েছে, ভোটও হয়েছে, ফলাফলও হয়েছে, এবারে ডিলিমিটেশনও হবে, ভোটও হবে, ফলাফলও হবে। আর কি হবে সেটা আপনিও জানেন, আমিও জানি। সেটা কি হবে আপনিও জানেন, আমিও জানি। আসুন, আমি আবার আপনাদের কাছে আবেদন করছি যে আসুন আমরা সকলে মিলে, পার হয়ে গেছে, আসুন আমরা সকলে মিলে রাজনৈতিক ভেদাভেদ ভুলে এই শহর আপনার, এই শহর আমার, এই শহরকে আমরা আক্ষরিক অর্থে তিলোত্তমা করে তৈরি করি। ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম।